সব খবর কম সময়ে সব খবর একসাথে এই এক ঘন্টায় দেশ বিদেশ খেলা বাণিজ্য বিনোদন সহ সব ধরনের খবর আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকছি টিনা নন্দী। খুব বড় করে নয়, সংক্ষেপে জানিয়ে দেব গেল 24 ঘন্টার সব বড় খবর। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাস থেকে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করে সেই মেয়েটি। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় শনিবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা বাসে সুনামগঞ্জ ফিরছিলেন দিরাই ডিগ্রি কলেজের ওই ছাত্রী। সুজানগর এলাকায় আসার পরে বাসের সবাই নেমে যায়। কোনো যাত্রী না থাকায় বাসের চালক এবং হেল্পার তাকে উত্ত্যক্তের পাশাপাশি ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে চলন্ত বাসের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে সড়কের পাশে পড়ে যায় ওই ছাত্রী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এরই মধ্যে বাসটি জব্দ করা হয়েছে, তবে পালিয়ে গেছে চালক এবং হেল্পার। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। সিলেট ওসমানী মেডিকেলের সামনে থেকে এই মুহূর্তে আমাদের সহকর্মী মাইদুল ইসলাম রাসেল সরাসরি যুক্ত রয়েছেন। একটু বিস্তারিত জানতে চাই এই ঘটনার। রাসেল, এখন জানতে চাই মেয়েটির শারীরিক অবস্থা কেমন, কারণ তাকে একটা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে যখন ট্রান্সফার হয় নিশ্চয়ই অবস্থার অবনতি হয় বলেই ট্রান্সফার করা হয়েছে তুলনামূলক ভালো হাসপাতালে। আর এখন অবধি বাসের চালক হেল্পারকে চিহ্নিত করা গেছে কিনা অন্তত পক্ষে? আমি এই মুহূর্তে রয়েছে ওসমানী হাসপাতালের যে 6 নম্বর ওয়ার্ড রয়েছে, সেই 6 নম্বর ওয়ার্ডে সেই ভুক্তভোগী ভর্তি হয়েছেন, সেখানে আমি এসেছি। সেই বারান্দায় আমি রয়েছি। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন যিনি সেই কলেজ ছাত্রীকে গাড়িতে উঠিয়ে দিয়েছেন, তিনি আসলে এই মুহূর্তে রয়েছেন আমার সাথে। আমি সরাসরি একটু ওনার কাছে জানতে চাইবো আসলে যে আপনি তো সকালবেলা গাড়িতে উঠিয়ে দিয়েছেন, তারপরে কি হয়েছিল আর এখন শারীরিক অবস্থা কেমন? আপনি তো সকালবেলা গাড়িতে উঠিয়ে দিয়েছেন, তারপরে কি হয়েছিল আর এখন শারীরিক অবস্থা কেমন ডাক্তার বলেছে আপনাকে? আমি সকালে 10:30টার দিকে আমার ছোট বোনকে গাড়িতে উঠিয়ে দেই, লোকাল বাসে উঠিয়ে দেই। এক পর্যায়ে বাসটা খালি হয়ে যায়, সব প্যাসেঞ্জার রাস্তায় নামা যায়। আমার বোনটা একা ছিল, তার সাথে খুব খারাপ ব্যবহার করছে। ওই যে তিনজন শ্লীলতাহানির চেষ্টা করে, তারা তিনজনের হেল্পার এবং ড্রাইভার মিলিয়া। এক পর্যায়ে আমার বোনটা শ্রমবম বাঁচানির লাগিয়া লাফ দিয়া গাড়ি তাকিয়া পড়ে যায় চলন্ত গাড়ি থেকে। শারীরিক অবস্থায় মাথায় খুব আঘাত পাইছে এবং ঘাড়ে সিটি স্ক্যান দিছে। কালকে করাইতে হইব, আজকে তো আর সময় নাই, আমরা আস্তে আস্তে লেট হয়ে গেছে, যার কারণে আজকে করতে পারি নাই। টিনা, আপনি শুনছিলেন এখানে যারা রয়েছেন তারা বেশি মোটামুটি সবাই হচ্ছে ওই এলাকার বাসিন্দা। তারা যেটি বলছেন যে বাসটি আটক করা হয়েছে কিন্তু হেল্পার এবং চালককে এখনো ধরা যায়নি। তারা খুব জোর দিয়ে দিচ্ছে যাতে খুব দ্রুত তাকে গ্রেফতার করা হয়। টিনা, এই ছিল আপাতত সিলেট ওসমানী হাসপাতাল থেকে আমার কাছে। রাসেল, অনেক ধন্যবাদ। আপনি তথ্য সংগ্রহ করতে থাকবেন এই ছাত্রীটির অবস্থা এবং ওখানকার আনুষঙ্গিক যা মামলার অগ্রগতির ব্যাপারে বিশেষ করে। অনেক ধন্যবাদ আপনাকে। করোনা ভাইরাসের অবস্থার দিকে একটুখানি নজর দেই। প্রাণ গেছে আরও 30 জনের। শনিবার নতুন শনাক্তের সংখ্যা 834 জন। করোনা এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা 7428। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 9912টি, যেখানে শনাক্তের হার 8.41%। এ পর্যন্ত মোট শনাক্ত 5,08,099। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1685 জন, আর মোট সুস্থের সংখ্যা 4,50,488। এদিকে এবার ফ্রান্সেও শনাক্ত হয়েছে নতুন প্রজাতির করোনা ভাইরাস। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। গেল 19 ডিসেম্বর লন্ডন থেকে ফ্রান্সে পাড়ি জমান ওই ব্যক্তি 21 ডিসেম্বর পরীক্ষা করালে পজিটিভ ফল আসে। বর্তমানে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। এখন পর্যন্ত যুক্তরাজ্যের পর ভাইরাসের নতুন প্রজাতিটি শনাক্ত হয়েছে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস এবং ফ্রান্সে। ব্রিটেনে এটি শনাক্ত হওয়ার পরই সবার আগে দেশের সাথে সীমান্ত বন্ধ করে ফ্রান্স। এছাড়া ভাইরাসটি ছড়িয়ে পড়ার শঙ্কা এখনও যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বন্ধ রেখেছে বহু দেশ। বিশেষজ্ঞরা বলছেন করোনার নতুন এই জাতটি 40 গুণ দ্রুত ছড়ায়। সৌদি আরবে চলছে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ। শুক্রবার এই দেশে ভ্যাকসিন গ্রহণ করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিন সবাইকে নির্ভয়ে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ। ফাইজারের ভ্যাকসিনটি প্রথম ডোজের 21 দিন পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ। গেল 17 ডিসেম্বর সৌদিতে প্রথম ব্যক্তি হিসেবে ভ্যাকসিন নেন স্বাস্থ্যমন্ত্রী। দেশের নাগরিকদের জন্য প্রতিষেধকটি দেওয়া হচ্ছে বিনামূল্যে। সৌদি আরবে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে 3.5 লাখের বেশি, মারা গেছেন 6000।
করোনা পরীক্ষা নিয়ে কড়াকড়ির কারণে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে সীমান্তে দীর্ঘ হচ্ছে গাড়ি এবং ট্রাকের সারি। ওই এলাকায় গেল কয়েকদিন অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে 15 জনের। ক্রিসমাসের ছুটিতে দক্ষিণ আফ্রিকা প্রবেশে যারা ইচ্ছা প্রকাশ করেছেন করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে তাদের জন্য। তবে বিপুল সংখ্যক মানুষের নমুনা পরীক্ষায় ব্যাপক সময়ও লেগে যাচ্ছে, কারণ এই সীমান্তে বেড়ে চলেছে মানুষের ভিড়। এমনকি গাড়ি ট্রাকের সারিও দেখা গেছে কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত। এই পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় দুর্ভোগ বেড়েই চলেছে। করোনা পরীক্ষার কড়াকড়ির জেরে তীব্র যানজট অব্যাহত যুক্তরাজ্য ফ্রান্স সীমান্তে ফোর্ট ডোভার ফেরিঘাটে দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার মালবাহী ট্রাক। কয়েকদিন ধরে ট্রাকের মধ্যেই থাকতে হচ্ছে নমুনা পরীক্ষার অপেক্ষায় থাকা চালকদের। ক্রিসমাসে বাড়ি ফিরতে পারেননি অনেকে। শুক্রবার বিশেষ বিবেচনায় কিছু সময়ের জন্য ফরাসি সীমান্ত খুলে দেওয়ার পর পার হয়ে যায় 700-র মতো ট্রাক। কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট ছাড়া পারাপারে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার ফোর্ট ডোভারে আরও 800 সেনা সদস্য মোতায়েন করেছে ব্রিটেন। দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ এবং ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে সদ্য প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। বলেন, বাদল রায় সৎ ফুটবলার এবং সংগঠক ছিলেন। ক্রীড়াঙ্গনে অনেকেই মনে করেন আবাহনী মানে আওয়ামী লীগ এবং মোহামেডান মানে আওয়ামী লীগ বিরোধী, কিন্তু বাদল রায় প্রমাণ করে গেছেন খেলাধুলায় রাজনীতি নেই। যারা অনৈতিক চর্চা করেন, যাদের মূল্যবোধের অভাব রয়েছে, যারা দুর্নীতি করেন, তাদের নেতৃত্ব থেকে দূরে রাখতে হবে। তা না হলে রাজনীতিতে ভালো মানুষরা জায়গা পাবে না। আওয়ামী লীগ আদালত ব্যবহার করে ক্ষমতায় থাকার ব্যবস্থা পাকাপোক্ত করেছে, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বাসভবনে সাংবাদিকদের তিনি জানান, দেশের মালিকানার বাসনা পূর্ণ করতে ক্ষমতাসীনরা সবকিছু তাদের নিয়ন্ত্রণে নিয়েছে, যা দেশ এবং গণতন্ত্রের জন্য সবচাইতে বড় হুমকি। মির্জা ফখরুল বলেন, বিএনপি কৌশলগত কারণে নির্বাচনে অংশগ্রহণ করছে। আরও বলেন, ইভিএম দেশের মানুষের জন্য উপযোগী নয়, তাই বিএনপি যেটা সমর্থন করছে না। আওয়ামী লীগের যে সুপ্ত বাসনা ছিল যে তারা এই দেশের মালিক তারা হবে, এই বাসনা থেকে তারা এখন ধীরে ধীরে সমস্ত আদালত, বিচার ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, পার্লামেন্ট সব কিছুই তারা নিয়ন্ত্রণে নিয়ে তারা এই দেশকে পরিচালনা করছে। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায় একটি চক্র, আর এজন্যই টাকা আসছে বিদেশ থেকে, মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর বালুর মঠে থানা আওয়ামী লীগের এক কর্মী সমাবেশে একথা বলেন তিনি। শামীম ওসমান আরও বলেন, ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে প্রশ্ন তুলেছে, আঘাত করেছে। এর পেছনে কলকাঠি নাড়ছে স্যুট পরা লোকজন। ষড়যন্ত্রকারীদের প্রধান টার্গেট শেখ হাসিনা, এমন মন্তব্যও করেন শামীম ওসমান। প্রধানমন্ত্রী এবং তার পরিবারের জন্য দোয়া চান তিনি এ সময়। ওরা আজকে বলছে বঙ্গবন্ধুর ভাস্কর্য মানি না, কালকে বলবে নারীরা ঘর থেকে বেরোতে পারবে না, পরশু বলবে 21শে ফেব্রুয়ারিতে ফুল দেওয়া যাবে না। একটার পর একটা আস্তে আস্তে বের করবে ওরা। ওদের দিয়ে কেউ বলাচ্ছে, বাইরের থেকে টাকা আসছে, কিন্তু অধিকাংশ আলেম সমাজ তাদের সাথে নাই। সামনে এটা প্রমাণ হবে। বাংলাদেশের মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে ভারতের নয়াদিল্লি পুলিশ। মাসুম নামে ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন। স্পেশাল টাস্ক ফোর্স সদস্যরা মাসুমকে গ্রেফতারের সময় একটি দেশি পিস্তল এবং কার্তুজ উদ্ধার করে। জানা গেছে 2005 সালে মাসুম এবং তার সহযোগীরা বাগেরহাটের শরণখোলার মধ্য দিয়ে নলবুনিয়া বাজার থেকে অপহরণ করে জাইদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে। অপহরণের পরদিন একটি মাঠে নিয়ে গিয়ে উদ্ধার করা হয় জাইদুলের মরদেহ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 2013 সালে মাসুমকে মৃত্যুদণ্ড দেন বাগেরহাটের আদালত। এরই মধ্যে অবৈধভাবে মাসুম ভারতে গিয়ে আর ফেরেনি। তাকে গ্রেফতারের পর বাংলাদেশি হাই কমিশনের সাথে যোগাযোগ করেছে দিল্লি পুলিশ। যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করতেন, ভাবতেন কর্মসংস্থানের সুযোগ তৈরির কথা, এমনটি জানিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। যমুনা ইলেকট্রনিক্সের ডিলার কনফারেন্সে তিনি একথা জানান। আবেগঘন বক্তব্যে সালমা ইসলাম বলেন, নুরুল ইসলামের সন্তানরা তাদের বাবার মতোই।
তাদের উপর আস্থা রাখায় ডিলারদের ধন্যবাদ জানান সালমা ইসলাম। বলেন, প্রয়াত চেয়ারম্যান ঝুঁকি নিয়ে ব্যবসা করেছেন, ক্রেতাদের ভালোবাসা অর্জন করেছেন। সেই ভালোবাসার জায়গা যেন নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান যমুনা গ্রুপের চেয়ারম্যান। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বাবার ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান সবসময় দেশের কথা তিনি ভাবতেন, সাধারণ মানুষের কথা তিনি ভাবতেন, দেশের মানুষের কর্মসংস্থানের কথা তিনি চিন্তা করতেন। তিনি নানা রকম ঝুঁকি নিয়ে একের পর এক নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান তিনি গড়ে গিয়েছেন। বনানী কবরস্থানে মায়ের কবরেই সমাহিত করা হয়েছে বরেণ্য অভিনেতা আব্দুল কাদেরকে। এর আগেই বরেণ্য অভিনেতার প্রতি শ্রদ্ধা জানান স্বজন, শিল্পী, কলাকুশলী সহ সর্বস্তরের মানুষ। মিরপুর DOHS জামে মসজিদে তার প্রথম জানাজা শেষে বিকেলে শনিবার 3টের দিকে মরদেহ নেওয়া হয় শিল্পকলা একাডেমিতে। সেখানে শ্রদ্ধা শেষে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফা জানাজা। পরে বনানী কবরস্থানে মায়ের কবরে তাকে দাফন করা হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান আব্দুল কাদের। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন বিশিষ্ট এই অভিনেতা। আমরা বনানী কবরস্থানে তাকে দাফনের চিন্তা ভাবনা করেছি, তার মার কবরে। সবাই দোয়া করবেন ওনার জন্য। উনি খুব ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। প্রাণবন্ত একটা লোক চলে গেলে তো খারাপ লাগেই, সবাই চলে যাব আমরা, কিন্তু এইভাবে 2020-এ প্রতিযোগিতা দিয়ে সবাই চলে যাচ্ছে। এমন মেধাবী অভিনেতাকে থিয়েটার সারা জীবন স্মরণ রাখবে। কাঁদে কাকা শান্তিতে থেকে। শুধু অ্যাক্টিং নয়, রিঅ্যাক্টিং এত পাওয়ারফুল, মানুষ হিসাবে অসাধারণ। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নিয়ে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, বিজেপি প্রশাসনের সাম্প্রদায়িক নীতির সমালোচনা করা হেনস্থা করা হচ্ছে অমর্ত্যকে। সম্প্রতি অমর্ত্য সেনের বিরুদ্ধে জমি দখল করে রাখার অভিযোগ তোলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দাবি, তার শান্তিনিকেতনের বাড়ি প্রতীচ্যের সীমানায় ঢুকে গেছে বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। অমর্ত্য সেনের দাবি, এর আগে কখনোই জমি নিয়ে অনিয়মের কথা জানায়নি কর্তৃপক্ষ। নিউজিল্যান্ড পাকিস্তান টেস্ট সিরিজের খবর এবার। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ 3 উইকেটে 222। দিনের শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। 13 রানেই 2 ওপেনারকে হারায় তারা। শাহেনশাহ আফ্রিদির বলে 4 রান করে টম লাথাম এবং 5 রান করে ফেরেন টম ব্লান্ডেল। তৃতীয় উইকেটে 120 রানের জুটি করে শুরুর বিপর্যয় সামাল দেন মোটামুটিভাবে অধিনায়ক কেন উইলিয়ামসন এবং রস টেলর। 70 রানে টেলর ফিরলে ভাঙে এই জুটি। দিন শেষে উইলিয়ামসন 94 এবং নিকোলাস 42 রানে অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়া ভারত টেস্ট সিরিজের খবর এবার। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে বিরাট কোহলিকে ছাড়াই অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে ভারত। অস্ট্রেলিয়াকে 195 রানে অল আউট করেছে তারা। দিন শেষে ভারতের সংগ্রহ 1 উইকেটে 36 রান। বক্সিং ডে টেস্টে দিনের শুরুতেই জসপ্রীত বুমরার শিকার হয়ে ফেরেন জো বার্নস। এরপরে ম্যাথিউ ওয়েড এবং স্টিভেন স্মিথ দ্রুত ফিরলে 38 রানে 3 উইকেটে হারিয়ে চাপে পড়ে অজিরা। লেবুসানে 3 হেড 86 রানের জুটিতে প্রতিরোধ করলেও 195 রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। জবাবে কোনো রান হওয়ার আগেই মায়াঙ্ক আগরওয়ালকে আউট করেন স্টার্ক। বক্সিং ডে অপর টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 6 উইকেটে 340 রানে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা। দলীয় 54 রানে সাজ করে ফেরেন টপ অর্ডারের 3 ব্যাটসম্যান করুণারত্নে, কুশল পেরেরা এবং কুশল মেন্ডিস। তবে 131 রানের জুটি করে বিপর্যয় সামাল দেন দীনেশ চন্ডিমাল এবং ধনঞ্জয় ডি সিলভা। 79 রান করে আহত হয়ে মাঠ ছাড়েন ধনঞ্জয়। এরপরে নিরোজনের সঙ্গে 99 রানের জুটি গড়ে বিদায় নেন দীনেশ চন্ডিমাল। দ্রুতই 3 উইকেট হারালে 340 রানে দিন শেষ করে সফরকারীরা। আধিপত্য বিস্তারের জেরে কিশোরগঞ্জের ইটনায় 2 দল গ্রামবাসীর সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত 30। শনিবার সকালে উপজেলার আন্দাইর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় শান্তিপুর এবং প্রচারকান্দা গ্রামবাসীর মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার টেম্পোতে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এই দুপক্ষের লোকজন। সে সময় ধাওয়া পাল্টা ধাওয়াও চলে। এতে প্রচারকান্দা গ্রামের বাদল মিয়া এবং শান্তিপুরের মিরাজ আলী নিহত হন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জামালপুর জেনারেল হাসপাতালে স্বজন এবং চিকিৎসকদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি। তবে ঘটনার পর কয়েক দফা বৈঠক করেছে
হাসপাতাল কর্তৃপক্ষ। সিদ্ধান্তের কথা জানা যায়নি। পুলিশ বলছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার দুপুরে করিমন বেগম নামে এক রোগীকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে জেনারেল হাসপাতালে ভর্তি করার পর মারা যান তিনি। অক্সিজেনের অভাবে মারা গেছে বলেই অভিযোগ করেন স্বজনরা। এক পর্যায়ে জরুরি বিভাগের চিকিৎসক সহ ইন্টার্নদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে আহত হয় 5 জন। বিচ্ছিন্ন পিকেটিং, কিছু স্থানে উত্তেজনার মধ্য দিয়ে রংপুরে শেষ হয়েছে অটোরিকশা, রিকশা এবং ভ্যান চালকদের রাতবেলা ধর্মঘট। তাদের দাবি, চুরির মিথ্যা অভিযোগ এনে পুলিশ সদস্য হাসান মারধর করে অটোরিকশা চালক নাজমুল ইসলামকে। পরে আত্মহত্যার নাটক সাজায়। এ ঘটনায় দোষীদের সর্বোচ্চ সাজা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকরা। শেরপুরে তৃতীয় দিনের মতো বন্ধ থাকে বাস চলাচল। দুর্ভোগ পোহান দূরপাল্লার যাত্রীরা। বাস মালিক সমিতির নেতারা জানান, গেল মঙ্গলবার শেরপুরের শহরের গরিপুর এবং গরিব বাস টার্মিনাল থেকে ঢাকাগামী একটি বাস নবীনগর অস্থায়ী টার্মিনাল থেকে যাত্রী তোলে। এ সময় নবীনগর বাস টার্মিনালের কয়েকজন শ্রমিক ওই বাসের চালক এবং সহকারীকে মারধর করে। এরই জের ধরে বৃহস্পতিবার থেকে সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন মালিক শ্রমিকরা। তাদের অভিযোগ, নবীনগর বাস টার্মিনাল এলাকায় শ্রমিক নামধারী কিছু ব্যক্তি চাঁদাবাজি সহ নানা উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল 9টার দিকে কমলাপুর মিধাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত নারী এবং পুরুষ রেল লাইনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী একটি আন্তনগর ট্রেনে কাটা পড়ে মারা যান তারা। পরে মরদেহ দুটি সরিয়ে নিলে প্রায় 2 ঘন্টা পর পূর্বাঞ্চলের সাথে রাজধানীর ট্রেন চলাচল শুরু হয়। এদিকে নরসিংদীর 5 দোনায় বন্ধ থাকা ঝংকার সিনেমা হলের ভেতর থেকে আকাশ নামে এক ভাঙাড়ি মালামাল সংগ্রহকারীর মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি রায়পুর খানাবাড়ি এলাকায়। খাগড়াছড়ির দিঘিনালার বেরি ব্রিজ ভেঙে কাঠ বোঝাই ট্রাক সহ 3 গাড়ি খালে পড়েছে। এতে আহত হয়েছেন 8 জন। পুলিশ জানায়, শনিবার সকালে কাঠ বোঝাই 2টি ট্রাক এবং একটি মহেন্দ্র ব্রিজটির উপরে দিয়ে যাচ্ছিল, পারাপার করছিল। মূলত অতিরিক্ত ওজন সামলাতে না পেরে যানবাহন 3টি নিয়েই ভেঙে পড়ে ব্রিজ। আহতদের উদ্ধার করা হয় এবং স্থানীয় হাসপাতালে ভর্তিও করা হয়। এই ঘটনার পর দিঘিনালার সাথে রাঙামাটির লংদু এবং মাইনির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বৃষ্টি মেরামতে কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে স্থানীয় সড়ক বিভাগ। বড়দিনে যুক্তরাষ্ট্রের টেনেসিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার নাশভিলের এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 3 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশে বেশ কয়েকটি ভবন। পুড়ে গেছে অন্তত 3টি গাড়ি। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ এটি ঘটিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ বলছে, ঘটনাস্থলে বিস্ফোরিত হয়েছে একটি গাড়ি। প্রাথমিক ধারণা, শক্তিশালী বিস্ফোরক ছিল ওই গাড়িতে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এ সময় খসে পড়ে আশেপাশের বাসা বাড়ির দরজা জানালার কাঁচও। In the area, they heard an RV giving out a message. আগ থেকে কোনো ধরনের হুমকি ছিল না, হঠাৎই বিস্ফোরণ ঘটেছে। সকালে ফোন পেয়ে ছুটে যাই ঘটনাস্থলে। সবার আগে উদ্ধার কাজ চালাই। প্রথমে ধারণা করেছিলাম গ্যাস লাইন ফুটো হয়ে এমন দুর্ঘটনা ঘটেছে, তবে এখন মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে করেছে। দ্রুতই বেরিয়ে আসবে মূল কারণ। আফগানিস্তানের কাবুলে গাড়ি বোমা হামলায় কমপক্ষে 2 পুলিশ সদস্য নিহত হয়েছে, আহতও বেশ কয়েকজন। প্রশাসন জানায়, স্থানীয় সময় শনিবার সকালে সিরিয়াস হামলা চালানো হয়। পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ হয়। এখানেই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই আশেপাশের এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। কাতারের তালেবানের সাথে আফগান সরকারের শান্তি আলোচনার মধ্যেই চালানো হলো এই হামলা। এখনও ঘটনার দায় স্বীকার করেনি কেউ। গেল সপ্তাহে কাবুল একটি ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলায় প্রাণ যায় 15 শিশুর। ভারতের চলমান আন্দোলন বন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পর নিজেদের মধ্যে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে কৃষকরা। গণমাধ্যম বলছে, আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নির্ধারণেই এই বৈঠক। শুক্রবার ভার্চুয়াল বক্তব্যে চলমান কৃষক আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কৃষি কাজে উন্নত প্রযুক্তি ব্যবহারে 18,000 কোটি রুপি নগদ অর্থ দেওয়ার ঘোষণাও দেন তিনি। গেল 1 মাস ধরে তীব্র শীত উপেক্ষা করেই রাজধানী নয়াদিল্লি সহ আশেপাশের এলাকায় রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন কৃষকরা। ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী তুরস্ক, তবে সেক্ষেত্রে পাল্টাতে হবে ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের নীতি। শুক্রবার ইস্তানবুলে সাংবাদিকদের সাথে কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরই মধ্যে শুরু হয়েছে 2 দেশের আলোচনা, তবে ফিলিস্তিন ইস্যুতে কোনো আপোষ হবে না বলে জানিয়ে দেন এরদোয়ান। জোরালো বাণিজ্যিক সম্পর্ক থাকলেও গেল কয়েক বছরে অবনতি হয়েছে এই 2 দেশের কূটনৈতিক সম্পর্ক। 2018 সালে উভয় দেশ থেকেই অপসারণ করা হয় রাষ্ট্রদূতদের। বুধবার এক বিবৃতিতে 5ম মুসলিম দেশের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে অগ্রগতির কথা জানায় ইসরায়েল।
ইসরায়েলের সাথে আমাদের কূটনীতিকদের আলোচনা এখনো চলছে। অনেক ইস্যুতেই ভিন্ন মত আছে। সবচেয়ে বড় কথা, ফিলিস্তিন ইস্যুতে তাদের নীতি আমাদের মূল সমস্যার জায়গা। ফিলিস্তিনি ভাইদের প্রতি ইসরায়েলের আচরণ মেনে নেওয়া অসম্ভব। অন্যথায় তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলায় আপত্তি থাকতো না। সবকিছু ঠিক থাকলে 3 থেকে 4 জানুয়ারি ঘোষণা করা হবে উইন্ডোজ সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড। দল ঘোষণার পর 10 জানুয়ারি থেকে শুরু হবে ক্যাম্প। বিকেএসপিতে ক্যারিবিয়ানরা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে 18 জানুয়ারি। দিনক্ষণ চূড়ান্ত না হলেও টাইগাররা নিজেদের মধ্যে খেলবে প্রস্তুতি ম্যাচ নিশ্চিত করেছে নির্বাচকরা। 20, 22 এবং 25 জানুয়ারি 3 ওয়ানডে এবং 3 এবং 11 তারিখ ফেব্রুয়ারির 2টি টেস্ট খেলবে বাংলাদেশ উইন্ডোজ। মেনলি অনেকদিন তো হয়তো ম্যাচের বাইরে ছিলাম। একটা ম্যাচ খেলা হয়েছে, যেরকম আমাদের ক্যাম্প যখন স্টার্ট হয়েছিল শ্রীলঙ্কা সিরিজে হওয়ার কথা ছিল, তারপরে কিছু ম্যাচ খেলছি আমরা। লঙ্গা ভার্সন খেলা তো আমি নিজেকে কীভাবে রেডি রাখা যায়, কখন আমাদের টেস্ট ক্রিকেট কীভাবে প্র্যাকটিসে আমি করে নিজেকে ভালো খেলতে পারি, আমি ওইভাবে সবসময় প্রিপারেশন নিচ্ছি। কে দলে থাকবে বা আমিও থাকবো কিনা বা আরেকজন থাকবে, এটা আসলে টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টররা যারা আছে বা কোচিং স্টাফ আছে ইনারা ভালো বুঝবেন। আমরা পেস বোলিং ইউনিট লাস্ট 1-2 বছর যাবত খুব ভালো করতেছি। তো যারাই খেলবে বা যারাই সুযোগ পাবে, যদি তাদের সেরাটা দিতে পারে তো ইনশাল্লাহ আসলে ভালো কিছু হবে। পেশাদার ফুটবল লিগের দল ব্রাদার্স ইউনিয়ন, কিন্তু ক্লাবটিতে পেশাদারিত্ব নেই। ক্লাবের ফুটবলারদের খেতে হয় গোপীবাগের নিম্নমানের একটি হোটেলে। সেই সাথে ফেডারেশন কাপের এক ম্যাচ খেলে ফেললেও হেড কোচ পায়নি এই দলের ফুটবলাররা। মাঝপথেই স্থগিত হয়ে যাওয়া গত মৌসুমের বেতন এখনও বকেয়া। পেশাদার লিগে খেলা ক্লাবটির কর্মকর্তাদের অপেশাদার আচরণই ঢাকার ফুটবলের এই ঐতিহ্যবাহী দলটির বেহাল অবস্থা। আমাদের কাজের বুয়া যে ছিল উনি তো নাই, তার জন্য এখন আমাদের আপাতত বাইরে করতে হচ্ছে। ফুটবল প্লেয়ার they have their own food. We don't eat any kind of food. তার আমাদের ফিরে আসতে হবে, কিন্তু কোভিডের কারণে তো স্পন্সররাও চলে গেছে। 7 মাসে কেউ আসে নাই ক্লাবে। এমনও হয়েছে যে ডাইরেক্টররাও আসে নাই, স্পন্সররাও চলে গেছে। এটা অগোছল একটা একটা পরিত্যক্ত বাড়ি পড়েছিল, সেখান থেকে আবার গুছানো হচ্ছে। বিজয় দিবস সাইক্লিং এর চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী টুর্নামেন্টে 9 ইভেন্টের 4টিতেই স্বর্ণ জিতে সেরা হন তারা। 4 স্বর্ণের পাশাপাশি একটি রৌপ্য এবং 2টি ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ আনসার। রানার আপ হওয়া বাংলাদেশ সেনাবাহিনী 3টি সোনা, 4টি রূপা এবং 1টি ব্রোঞ্জ জিতেছে। এরশাদ জোর করে ক্ষমতা দখল করেনি, তার কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল, দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির অফিসে দলের প্রতিনিধি সভার উদ্বোধনী অনুষ্ঠানেই তিনি একথা বলেন। জি এম কাদের আরও বলেন, এরশাদকে ক্ষমতা থেকে সরানো হয়নি, আইনগতভাবে হস্তান্তর করেছেন তিনি। প্রয়াত প্রেসিডেন্টকে স্বৈরাচার বলা হলেও কেউ স্বৈরাচারী কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে পারেনি। 91-এর পর সব সরকারই একনায়ক ছিলেন বলে মন্তব্য জাপা চেয়ারম্যানের। 91 সালের পরের থেকে যেগুলো সরকার এসেছে সবাই বাংলাদেশে এক নায়কতন্ত্রের অধীনে, সাংবিধানিকভাবে এক নায়কতন্ত্রের অধীনে দেশ পরিচালনা করেছেন। নিয়ন্ত্রণকারী সংস্থাকেও তারই অধীনে রাখা হয়েছে। সেখানে নিয়ন্ত্রণহীন ক্ষমতা হলো এক নায়কতন্ত্র। হেফাজত ইসলামের প্রয়াত আমির আহমেদ শফির মৃত্যু নিয়ে বর্তমান আমির জোনায়েদ বাবুনগরী মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন সংগঠনের একাংশের নেতারা। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শফি আহমেদের মৃত্যুর ঘটনায় হেফাজত নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন মামলার বাদী মনুদ্দিন। পরিবারের সকল সদস্যদেরকে এর পর এক হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমাদের পরিবার থেকে আমি মোহাম্মদ মঈনুদ্দিন বাদী হয়ে করে মামলা করছি, নানানভাবে হুমকি দিচ্ছে মামলা যাতে প্রত্যাহার করার জন্য। রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টার থেকে আনসারের সহকারী পরিচালক রুমানা ইয়াসমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় শুক্রবার রাত 10টার দিকে সাবলেট বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ইয়াসমিনকে। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। লালবাগ থানা পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের কারণে রুমানা আত্মহত্যা করে থাকতে পারেন। পারিবারিক দাবি, দীর্ঘদিন ব্যক্তিগত হতাশায় ভুগছিলেন রুমানা, তবে কি কারণে হতাশা এখনও জানা যায়নি। 37তম বিসিএস আনসার ক্যাডেট হিসেবে চাকরিতে যোগদান করেন রুমানা। সবশেষ গাজীপুরে কর্মরত ছিলেন তিনি, তার গ্রামের বাড়ি বগুড়ায়। লাশটা দেখলাম যে পিছনে বেশ দাগগুলো এখন
কি বলবো, আসলে তো ভাষা তো নাই। এখন কেউ বলতেছে যে সুইসাইড করেছে, কেউ বলতেছে এটা আসলে বোঝা বড় মুশকিল, এভাবে তো দাগ থাকার কথা না। শ্রদ্ধাল করে যেটা আত্মীয় স্বজনের মধ্যে জানতে পারলাম যে পারিবারিক একটু কলহ আছে, কলহ জেরতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন। তো এটা পোস্টমর্টম রিপোর্ট পাইলে হয়তো পরবর্তীতে আমরা জানতে পারবো, তদন্ত সাপেক্ষে বলা যাবে মূল ঘটনাটা কী করছে। নির্মাণাধীন দেয়াল ধসে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে 2 নির্মাণ শ্রমিকের। শনিবার দুপুরে চট্টগ্রামের লাভলেইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের ধারণা, নিম্নমানের কাঁচামাল ব্যবহার এবং যথাযথ নিয়ম না মানায় ওই দেয়ালটি ধসে পড়েছে। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। পুরোটাই রিক্সি জোনে, নিচে লিন্টার দেওয়া ছাড়া আর কোনো কিছু এখানে করার নাই। লম্বা বিম করছে, বিমের উপরে শুধু বালি গুল্লা দিয়ে ইট লাগাই দিয়েছে, আর কোনো ইট পাওয়ার আগে ডাক্কা দিলে খয়া পড়ে যায়। আমরা দূরে এসে দেখি কি আমার ভাইটা মারা গেছে। যে যাদের জন্য এই ঘটনা ঘটছে তাদের শাস্তি, যেমন কন্ট্রাক্টর যা মাঝি, ওদের শাস্তি চাই। দেয়ালটার মাঝখানে একটা লিন্টারের মতো আছে, যেখানে অল্প কিছু চিকন রড আছে, কিন্তু রডটাকে দৌড় রাখার জন্য যে পিলার দেওয়া দরকার ছিল বা রিটার্নিং ওয়াল করা দরকার ছিল, এরকম কোনো স্থাপনা নেই, সেটা খালি চোখে দেখা যাচ্ছে। যে সংস্থায় দায়িত্ব রিপোর্ট দেওয়ার আমরা তাদেরকে খবর দিয়েছি, তারা রিপোর্ট দিবে এবং সেই রিপোর্টের উপরে আমরা আইনগত ব্যবস্থা নেব। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে 36 শয্যা বিশিষ্ট অত্যাধুনিক ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করা হয়েছে। এই ইউনিটে শুরুতে প্রতিদিন 8 জনের ডায়ালিসিস করা যাবে। দ্রুতই এই সংখ্যা 65-তে উন্নীত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেন। তিনি বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি শুধু কোভিড পরিস্থিতি নয়, যে কোনো দুর্যোগ এবং জরুরি প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছে। রেড ক্রিসেন্টের এই হাসপাতালটা আমরা চাই জনগণের জন্য স্বল্প মূল্যে ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করা। আমরা 100টা ইউনিট করার ছিল, কিন্তু এইখানে আমরা যে জায়গাটা করেছি, এখানে 65 ডায়ালিসিস ইউনিট বসানো যাবে। বড় ভাইয়ের 17টি স্বর্ণের বার ছিনতাইয়ের পরিকল্পনাকারী ছোট ভাই। ঘটনা রাজশাহীর। ছিনতাই হওয়া 16টি স্বর্ণের বার সহ জিতেন ধরকে গ্রেফতারের পর রহস্য উদ্ঘাটিত হয়েছে। শনিবার সকালে সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশ জানায়, ফেনীতে স্বর্ণের ব্যবসা করেন দ্বিজেন ধর। গেল 21 ডিসেম্বর প্রায় কোটি টাকা মূল্যের 17টি স্বর্ণের বার নিয়ে রাজশাহীতে আসেন তিনি। ওঠেন পুঠিয়ার ছোট ভাই জিতেনের বাড়িতে। এরপরে তার ছিনতাইয়ের পরিকল্পনা সাজায় জিতেন নিজেই। পরিকল্পনা অনুযায়ী স্বর্ণের বার বিক্রির উদ্দেশ্যে নগরীর ভদ্রা মোড়ে গেলে জিতেনের প্রতিবেশী মিজানুর, মৃদুল সহ কয়েকজন ছিনিয়ে নেয় এগুলো। পরে এ ঘটনায় মামলা হলে তদন্তে নামে পুলিশ। রাজশাহীর তীব্র তুষারপাতের কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা। শুক্রবারে বাস দুর্ঘটনায় চালক সহ কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শিশু সহ আরও 11 জন। স্থানীয় প্রশাসন বলছে, যাত্রীবাহী বাসটি রাজধানী মস্কো থেকে ভলগোগ্রাদ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে আহতদের উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ বলছে, চালক ঘুমিয়ে পড়ার কারণেই মূলত নিয়ন্ত্রণ হারায় এই বাসটি। আর অতিরিক্ত তুষারপাতের কারণে রাতে সড়ক দুর্ঘটনা তো বাড়ছে। উগান্ডায় নৌকা ডুবে প্রাণ গেছে কমপক্ষে 26 জনের। উদ্ধার করা হয়েছে অন্তত 21 জনকে। কঙ্গো সীমান্তবর্তী লেক অ্যাডবার্টে ঘটে এই দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত যাত্রী নিয়ে লেকের অন্য প্রান্তে যাচ্ছিল একটি নৌকা। হঠাৎই বিরূপ আবহাওয়ার কবলে পড়ে এবং উল্টে যায় এটি। দ্রুত এগিয়ে যায় উদ্ধারকারী দল। আর কাউকে উদ্ধারের সম্ভাবনা নেই বলে জানান এক মেরিন কর্মকর্তা। উগান্ডা এবং কঙ্গো উভয় দেশের যাত্রীরাই ছিল এই নৌকাটি। বাদল রায়ের স্মৃতির উদ্দেশ্যে একটি স্টেডিয়ামের নামকরণ করা হবে এবং নামকরণ করতে চান যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী জায়েদ হাসান রাসেল। শেখ রাসেল বোলার স্কেটিং মাঠে দেশের ফুটবলের অন্যতম সেরাই ফুটবলারের স্মরণ সভায় তাকে নিয়ে স্মৃতিচারণ করে ফুটবল সংগঠক এবং সাংবাদিকরা। তার খেলোয়াড়ি জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এবং তার অর্জন অবদান একে একে তুলে ধরেন বক্তারা। খেলোয়াড় হিসাবে যেভাবে তিনি সফল ছিলেন, একজন ক্রীড়া সংগঠক হিসাবেও তিনি কিন্তু সফল ছিলেন, আলোকিত একজন মানুষ ছিলেন। তো এই মানুষটিকে স্মরণীয় বরণীয় করে রাখার উদ্দেশ্যে আমরা ক্রীড়াঙ্গনে কোনো স্টেডিয়াম বা কোনো স্থাপনাকে ওনার নামে আমরা করতে চাই। এবছর এখনও কোনো টেস্ট না জেতা ভারত অ্যাডিলেডের মতো মেলবোর্ন টেস্টটাও দারুণ শুরু করেছে। বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে সবচেয়ে কম রানে অল আউট করে 36 রানের লজ্জা কিছুটা হলেও ভোলার চেষ্টা করছে ভারত। তবে খড় পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় বলেই কিনা শঙ্কিত 2 ক্রিকেট বিশ্লেষক সুনীল গাভাস্কর এবং অজিত আগরকর। স্টার কামিন্সদের সামলে মেলবোর্ন টেস্ট জেতা মোটেও সহজ হবে না ভারতের জন্য বলছেন তারা।
স্টার্ক এবং কামিন্স উইকেটে যে হাইটে বল তুলছে এবং পেইন যে উচ্চতা থেকে বল গ্লাভস বন্দি করছে তা আমাকে শঙ্কিত করছে। ভারতের জন্য এই টেস্টের বাকি অংশ মোটেও সহজ হবে না। আজিঙ্কা রাহানে ভালো ফর্মে নেই, সাথে অধিনায়কত্বের চাপ এবং দুজন মূল তারকা বিরাট কোহলি এবং মোহাম্মদ সামির অনুপস্থিতি। ও আসলেই চাপে আছে। বক্সিং ডে উপহার দেওয়ার দিন, উপহার পাওয়ার দিন। এরকমই একটি দিনে টেস্ট ক্রিকেটকে দারুণ এক বোলার উপহার দিল ভারত। দলটির পেস শক্তিতে নতুন সংযোজন মোহাম্মদ সিরাজ নামের হায়দ্রাবাদের এক তরুণ। ট্যাক্সি চালক বাবার শ্রমে ঘামে বেড়ে ওঠা সিরাজের ভারতের হয়ে খেলার জন্য সেই বাবাকে শেষবার দেখা হলো না। অভিষেক হলো বক্সিং ডে টেস্টে। অস্ট্রেলিয়াকে 195 রানে অল আউট করার দিনে নিয়েছেন 2 উইকেট। আওয়ামী লীগে অনেক সুযোগ সন্ধানী ঢুকেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৃণমূলকে নির্দেশনা দেওয়া হয়েছে, জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার দুপুরে মিন্টো রোডের বাসায় এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। হাসান মাহমুদ বলেন, প্রায় 12 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, তাই দলের নাম ব্যবহার করে অপকর্মের সুযোগ পেয়েছে কেউ কেউ। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, করোনা মোকাবেলায় ব্লুমবার্গের রেটিংয়ে বাংলাদেশের অবস্থান বেশ, যা দক্ষিণ এশিয়ায় অন্যান্য দেশের চেয়ে ভালো। তৃণমূল পর্যায়ে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই ধরনের যারা অনুপ্রবেশকারী সুবিধাবাদী দলের মধ্যে অনুপ্রবেশ করেছে বা ঘাপটি মেরে বসে আছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কোয়ার সুপারমার্কেটের নকশা বহির্ভূত দোকান উচ্ছেদে তৃতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার বেলা 12টা থেকে শুরু হয় অবৈধ দোকান ভাঙার কাজ। সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন জানান, ৫ম তলা ভবনের 753টি দোকান অবৈধ, এর মধ্যে 300টি দোকান ভেঙে ফেলা হয়েছে। হাইকোর্টের আদেশ মেনেই অভিযান চলছে বলে জানান এই কর্মকর্তা। তবে বৈধ মালিকরা দ্রুত তাদের দোকান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। আমরা কিভাবে এখন চলবো, আমাদের সংসার নিয়ে, আমাদের পরিবারের যারা অন্যান্য সদস্য আছে তাদেরকে নিয়ে আমরা কিভাবে চলবো? যেহেতু মার্কেটের উপরে জায়গা আছে, আমাদেরকে একটা পুনর্বাসন করার জন্য সুযোগ দিতে হবে, এছাড়া তো আমাদের আর কোনো রাস্তা নাই। জেনুইন দোকানদার আছে, এদের খোলার এবং এদের ব্যবসা বাণিজ্য যেন সচল করে চলতে পারি সে ব্যবস্থা করে দেওয়া জন্য হাইকোর্টের একটি অর্ডারের জন্য আমরা উচ্ছেদ অভিযান স্থগিত রেখেছিলাম, মহামান্য আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, এবং সেই আমাদের প্রতি যে নিষেধাজ্ঞাটি ছিল সেটি ভ্যাকেট হওয়ার পরে আমরা আবার কার্যক্রম শুরু করেছি। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, কমছে না খেটে খাওয়া মানুষের ভোগান্তি। শনিবারও দেশের সবচাইতে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, 8.8 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে কোথাও কোথাও দেরিতে সূর্যের দেখা মিলছে। উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের ভিড়। সবচাইতে বেশি ভোগান্তি পোয়াচ্ছেন নিম্ন আয়ের মানুষ। শীতবস্ত্রের অভাব যেমন রয়েছে, তেমনই রয়েছে দিনের খাবার জোটানোর প্রয়োজনীয়তা। ঠান্ডা এখন পৌষ মাস পড়ছে, মাঘ মাস, এখন পৌষ মাসে খুবই ঠান্ডা। বাবা কোনো পাই নাই বাবা, বয়স্ক মানুষ, আমার কিছু কাপড় দাও বাবা। আমরা চাইলে অনেকে সাহায্য করতে পারি তাদেরকে, একটু যারা স্বাবলম্বী আছে। পর্নোগ্রাফি আইনের মামলায় চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন এবং অভিনেতা শাহিন মৃধাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আদেশ দেন। গেল বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে অনন্য মামুন এবং শাহিন মৃধাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত দুজনকে কারাগারে আটক রাখার আদেশ দেন। মামলার এজাহার থেকে জানা যায়, সম্প্রতি অনন্য মামুন পরিচালিত নবাব LLB ছবিতে পুলিশকে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ আনা হয়েছে। ওই চলচ্চিত্রের একটি দৃশ্যে ধর্ষণের শিকার এক নারীকে থানায় মামলা করার জন্য যেতে দেখা যায়। মুজিব শতবর্ষ উপলক্ষে বাগেরহাটের BNCC সুন্দরবন রেজিমেন্টের স্বেচ্ছাসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে সরকারি PC কলেজ চত্বরে বঙ্গবন্ধু মিউরালে ফুল দিয়ে এবং বেলুন উড়িয়ে সপ্তাহটি শুরু হয়। পরে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাস্ক, লিফলেট বিতরণ এবং মশার ওষুধ স্প্রে করেন। সপ্তাহব্যাপী স্বেচ্ছাসেবা কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন তারা। রাজবাড়ীতে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য বিউটি পার্লার এবং যৌনপল্লী বৃদ্ধি এবং শিশুদের জন্য সেফটি হোমের উদ্বোধন করেছেন ডিআইজি হাবিবুর রহমান।
শনিবার সকালে রাজবাড়ী পুলিশ লাইন্সে পুলিশ সুপার মিজানুর রহমানের পরিকল্পনা অনুযায়ী একটি সুপার শপের উদ্বোধন করেন তিনি। পরে পৌর ইংলিশ মার্কেটের 3য় তলায় তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য উত্তরণ নামের একটি বিউটি পার্লার এবং বুটিক হাউসের উদ্বোধন করা হয়। এ সময় দৌলতদিয়া যৌনপল্লীর বৃদ্ধ এবং শিশুদের জন্য উত্তরণ ফাউন্ডেশনের একটি সেফ হোমের উদ্বোধনও করা হয়। এর আগে গার্ড অফ অনার প্রদান করা হয় ডিআইজি হাবিবুর রহমানকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1995-96 ব্যাচের রেজিস্ট্রার্ড বন্ধু সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স ডুফা এর নবনির্বাচিত কমিটি দায়িত্ব নিয়েছে। শুক্রবার সন্ধ্যায় কার্জন হলের প্রাণ রসায়ন লেকচার গ্যালারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ডুফার 3 নির্বাচন কমিশনার এবং বিদায়ী কমিটির সব সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শপথ এবং অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি, সাধারণ এবং নবনির্বাচিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক। প্রয়াত বন্ধুদের স্মরণে 1 মিনিট নীরবতাও পালন করা হয় এই অনুষ্ঠানে। সভাপতি ব্যারিস্টার শফিকুল ইসলাম ডুফাকে আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই সময় সব ধরনের সহযোগিতার কথা বলেন বিদায়ী সভাপতি AKM এনায়েত হোসেন। রাশিয়ায় বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মিত্র লুবোভ-সোভলের বিরুদ্ধে অপরাধ তদন্ত শুরু করেছে ভ্লাদিমির পুতিন প্রশাসন। শুক্রবার তার বাড়িতে অভিযান চালানোর পর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তার আইনজীবী বলছেন নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনায় জড়িত ক্রেমলিনের FSB এজেন্টের বাসায় গিয়ে হুমকি দিয়েছেন সোভল। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি পুলিশ। গেল 20 আগস্ট রাশিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ওঠার সময় অসুস্থ হয়ে পড়েন পুতিনের কট্টর সমালোচক নাভালনি। পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে জার্মানিতে। সেখানেই তার শরীরে ধরা পড়ে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি। ভয়াবহ বন্যার কবলে পর্তুগালের দক্ষিণ উপকূলীয় অঞ্চল মাদিরা এলাকা। টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে উপকূলের বেশিরভাগ এলাকা। বন্যার স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বসত বাড়ি, বন্ধ হয়ে গেছে বেশিরভাগ এলাকায় যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক হাজার ঘর বাড়ি। ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় উদ্ধার তৎপরতা চলছে। দেওয়া হচ্ছে খাদ্য সহযোগিতাও। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। নিখোঁজদের বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি এখনো। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে 15তম জাতীয় পুরুষ এবং নারী 2 বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর 2 বিভাগীয় রানার্স আপ বাংলাদেশের আনসার এবং বিডিপি। এখানে পুরুষদের বিভাগে 5টি স্বর্ণ, 3টি রৌপ্য এবং 1টি ব্রোঞ্জ জেতে বাংলাদেশ সেনাবাহিনী। আর নারীদের বিভাগে চ্যাম্পিয়ন সেনাবাহিনী জিতেছে 8টি স্বর্ণ এবং 2টি রৌপ্য। SSC 97-99 একই নামে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপের ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল রাজধানীর উত্তরায়। সারা দেশ থেকে 1997 সালে মাধ্যমিক এবং 99 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের মোট 13 দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। গ্রুপের 30,000 সদস্যদের মধ্যে থেকে 225 জন খেলোয়াড় অংশ নেয় এই আয়োজনে, যার মধ্যে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার, মোহাম্মদ শরীফ এবং মোশাররফ রুবেলের মতো ক্রিকেটাররা। 3 দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনালে বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ। এই বন্ধুদেরকে আবার একই জায়গায় এনে মানে একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে আমরা এই খেলাধুলার আমেজটা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল। এই স্পোর্টসের মাধ্যমে কিভাবে আমরা সমগ্র বাংলাদেশের বন্ধুদেরকে একত্রিত করতে পারি সেই উদ্দেশ্য থেকে এই টুর্নামেন্টের আয়োজন। সারা বছর জুড়ে আমরা কিন্তু বিভিন্ন মরশুমে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে থাকি। চট্টগ্রামের হাটহাজারীতে নাজুমিয়া হাটে শুরু হয়েছে হাজী আব্দুর রহমান স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট। বরিশাল জিয়াউল উলুম মাদ্রাসা সংলগ্ন মাঠে উদ্বোধনী ম্যাচে ফারুক মাহমুদ 11-5 গোলে হারায় ওয়ালি স্মৃতি সংঘকে। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। রাত্রিকালীন এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন জাহিদ হোসেন। গ্রুপ লিগ ভিত্তিতে মাসব্যাপী টুর্নামেন্টে অংশ নিচ্ছে 20টি দল। ছিল এখনকার সব খবরে। 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সঙ্গে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। এতক্ষণ যারা সাথে ছিলেন অনেক ধন্যবাদ। আগামী দিন রাত 12টায় আবার দেখা হবে। সে অবধি প্রত্যেকে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।